গল্পের নাম ছেলেধরা। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেবার দেশময় রটে গেল যে, 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারুর পোশাক ভিখিরির, কারুর বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরানো। সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেরাই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারও মনে শান্তি নেই। সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলেধরা ধরা পড়েছে। কাল কড়েয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে। সে ছেলে ধরে ঝুলিতে পুড়তে গিয়েছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অবিচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনি যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে মাঝে মাঝে এসে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, মেরেই একদিন সব আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষ বলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। হিরু বলল, নেই না, আদায় করে ছাড়বো আমি। খুঁড়ি রান্নাঘরের কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষের যে ভাষা চলল তা বলা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুঁড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। এরপর হিরু এসে হাজির হলো রায়পুরে। কয়েক ঘর মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2 টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা 2টি হাতে পেয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ। তোমরা মনে করলে পারো না কি জিনিস আছে। বড় মিয়া চোখ টিপে বললেন, চুপ বাবু চুপ, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাইয়ে দখল করে দিয়েছি, এ যে তারা জানে।
কেউ চিনতে পারেনি বলেই তো এ যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি? মাথায় ইয়া পাগড়ি বাঁধা, গালে গালপাট্টা, কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিন্দুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালায় তারই ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুঁড়ো তবু যা হোক 2 ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুঁড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে হাত পর্যন্ত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেড়ে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ, মামুদ 2 ভাই সাজ পোশাক পরেই আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী দিন। সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুকুজ্জে মশাই বসেছেন জলযোগে। সামান্য ফলমূল ও দুধ, বেতধাত। একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো 2 ভাই, লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুরের ফোঁটা মাখানো। মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসে গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দোরের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলেই নিজে মারলে ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু শুনে না থাক, ছেলে ধরা জনশ্রুতি তাদের কানেও এসে পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে কি হবে? পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাঁটাবন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোড় করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিঁচড়ে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর পাড়ে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ঝরেছে। লোকটার অবস্থা দেখে আমার চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরাবার শক্তি নাই। গালপাট্টায়, পাগড়িতে, সিঁদুরে রক্তে মাখামাখি,
শুধু হাত জোড়ো করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে। কই ছেলে? তাই বা কে জানে। তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। আমি বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। আমি বললুম, পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা ভাববার সময় পায়নি। আমি বললুম, ছাড় ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? তোমার কোনো ভয় নেই, বলো। এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করলে। মুখুজ্জে দম্পতির ওপর কারুর সহানুভূতি ছিল না। শুনে অনেকের করুণাও হলো। আমি বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মললে কান মললে খোদার কিরে নিয়ে বললে, বাবুমশাই, আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই কোথায় গেল? আমি বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো রকম বাড়ি চলে গেল। অনেক রাতে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছে গো, ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বললে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো হলেও গল্প নয়, সত্যিই আমাদের ওখানে ঘটেছিল।